হ্যালো মাই ফ্যামিলি, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমি আর আমার পরিবার সকলেই খুব ভালো আছি। চলো তাহলে আজকে তোমাদের আমার সাথে তারাপীঠে নিয়ে যাই। তাহলে তোমরা রেডি তো আমার সাথে তারাপীঠে যাওয়ার জন্য? চলো ঝটাপট দেরি না করে বেরিয়ে যাই তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে। সকালবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে, মা তারার দর্শন করতে। রাতের বেলায় সবাই মিলে আলোচনা করছিলাম যে মা তারার দর্শন করতে যাব। যেই বলা সেই কাজ। সকালবেলা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো ট্রেনেও চেপে পড়েছি, আর ট্রেনটা অলরেডি ছেড়েও দিয়েছে। ট্রেনের ভেতর থেকে বাইরের ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখো এতটাই সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের। আমাদের এখান থেকে তারাপীঠ যেতে খুব একটা বেশি সময় লাগে না, ওই 3 ঘন্টা মতো লাগে, তাও আবার লোকাল ট্রেনে। এক্সপ্রেসে গেলেই 2 থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে। আমরা তো লোকাল ট্রেনেই যাচ্ছি, তাই ওই 3 ঘন্টা মতো সময় লাগবে। ট্রেনটা লোকাল হলেও ট্রেনে কিন্তু একদমই ভিড় ছিল না, একদম ফাঁকা ছিল ট্রেনটা। তাই আমরা যে যার মতো একটা একটা সিট নিয়ে নিয়েছি, আর আমরা আরামে শুয়ে শুয়েই যাচ্ছিলাম। ট্রেনটায় একদম ভিড় ছিল না। দেখো এ মাথা থেকে ও মাথা একদমই ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই বললেই চলে। মনে হচ্ছিল যেন ট্রেনটা আমরাই রিজার্ভ করে নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, খুব এনজয় করছি আমরা। দেখো ট্রেনটা একটা স্টেশনে এসেও পৌঁছেছে। আমি ভাবলাম হয়তো এটা কোনো জংশন হবে আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠবে আর ট্রেনটা ভরে যাবে, কিন্তু দেখো না, কোথাও কোনো লোকজন নেই। আমি তো দূর দূরান্ত পর্যন্ত কোথাও কোনো লোকও দেখতে পাচ্ছি না। জানি না এটা কোন স্টেশন যেখানে কোনো মানুষজনই থাকে না। এরকম স্টেশন আমি হয়তো এই প্রথমই দেখলাম। স্টেশনের এই মাথা থেকে ও মাথা কোনো লোক আমি দেখতে পেলাম না। যাই হোক, দেখো একটা কি দুটো প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠেছে। ট্রেনটা একদমই ফাঁকা। এরকম হয় না। অন্য কোনো দিন যখন আমরা গেছি ট্রেনে প্রচুর ভিড় ছিল, আজকে জানি না কেন ট্রেনটা এত ফাঁকা। তবে আমাদের জন্য খুব ভালোই হচ্ছে, আমরা তো আরামে যেতে পারছি। দেখো আমরা অলরেডি তারাপীঠে পৌঁছেও গেছি, আর পৌঁছে আমরা হোটেলও নিয়ে নিয়েছি। হোটেল নিয়ে আমরা যে যার মতো একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো, তাই খুব ক্লান্ত হয়ে গেছি। তাই সবাই মিলে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে বিকেলবেলায় আমরা বেরোবো একটু ঘুরতে। তাই ভাবলাম এখন 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলায় না হয় ঘুরতে বেরোবো। সবাই মিলে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। মায়ের মন্দির থেকে আমাদের হোটেলটা খুব একটা বেশি দূরে নয়, সামনে বললেই চলে। এই যে রাস্তার দু সাইডে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে জিনিসগুলো এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেব। আর মায়ের মূর্তিগুলো তো এতটাই সুন্দর, যার কোনো তুলনা করাই যায় না। দেখলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। দেখো প্রতিটা মূর্তি এতটা সুন্দর যে যার কোনো বিকল্পই করা যায় না। এখন তো আমরা কিছু কেনাকাটি করব না, আগে মায়ের সন্ধ্যা আরতি দেখব, তারপরে ফেরার সময় যা কিছু কেনার তখনই কিনব। দেখো দেখতে দেখতে আমরা আবার মন্দিরের ভিতরেও চলে এসেছি। মন্দিরের ভেতরটা এতটা সুন্দর আর শান্ত যে এখান থেকে বেরোনোর আর ইচ্ছেই হবে না। সবাই মন্দিরের ভেতরে চলে গেছে মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশের ভিউটা দেখছিলাম। সবাই আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি চলে আয়, মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের ভিউটা দেখছিলাম। আর এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ভিআইপি লাইনে টিকিট কেটে যারা মায়ের দর্শন করে তাদের জন্য। চলো তাহলে দেরি না করে ভেতরেই যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি যে যার মনের ইচ্ছা মাকে জানিয়ে এখানে ঢিল বাজছিল। তাই আমিও ভাবলাম আমিও আমার মনের ইচ্ছা মাকে জানিয়ে এখানে একটা ঢিল বাঁধি। আমারও তো মনে কিছু ইচ্ছা থাকতে পারে, তাই না বন্ধুরা? শুনেছি মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা তার ডাকে সাড়া দেয়, তাকে নিরাশ করে না। তাই আমিও নিজের মনের ইচ্ছা মাকে জানিয়ে এখানে একটা ঢিল বেঁধেই দিলাম। আর ওদিকে দেখো আমার মা ধূপ আর মোমবাতি জ্বেলে দিচ্ছে। আমিও মায়ের সাথে সাথে ধূপকাঠি আর মোমবাতি এখানে জ্বেলে দিলাম। ভেতরে এতটাই ভিড় আর এতটাই গরম ছিল যে সোনা বাবা ওখানে একদম থাকতে চাইছিল না, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছিল তো। তারপরে ওর আর ভালো লাগছিল না, হয়তো ওর ঘুম পাচ্ছিল, খুব কান্নাকাটি করছিল। যাই হোক, ওকে আমরা অনেক ভোলানোর চেষ্টা করছিলাম, এদিক ওদিক ঘোরাচ্ছিলাম, এটা দেখাচ্ছিলাম ওটা দেখাচ্ছিলাম, তাও কিছুক্ষণ চুপচাপ ছিল। তারপর আমরা ভেতরে গিয়ে মায়ের সন্ধ্যা আরতি দেখছিলাম। ওদিকে মায়ের সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে।
দেখো ভেতরে তো মায়ের যেখানে সন্ধ্যা আরতি হয়, যেখানে মা থাকেন, ওখানে তো মায়ের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। হয়তো ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই বাইরে যে পর্দা লাগানো ছিল সেখানেই আমরা মায়ের সন্ধ্যা আরতি দেখছিলাম। দেখো ভক্তদের কত ভিড়, ভেতরে এতটাই ভিড় আর এতটাই গরম ছিল, সোনা বাবা খুব চিল্লামিল্লি করছিল। তাও আমরা ওকে অনেকটা ম্যানেজ করার চেষ্টা করছিলাম। সন্ধ্যা আরতি যখন দেখতে এসেছি তখন পুরোটা দেখেই তারপরে যাব। ভেতরে এতটাই ভালো লাগছিল না মায়ের আরতি দেখতে, যে এখান থেকে আর বেরোতেই মন হচ্ছিল না, মনে হচ্ছিল যেন সারা রাত এইভাবেই মাকে দেখতে থাকি। দেখো ওইখানে ওই যে দূরে ওই টিভিতে মায়ের আরতি আমরা দেখছিলাম। সোনা বাবাও মাঝে মাঝে দেখছিল, ওরও খুব ভালো লাগছিল। আবার মাঝে মাঝে যখন ভালো লাগছিল না তখন একটু কান্না করছিল, আবার ও এনজয় করছিল। মাঝে মাঝে আবার ও বলছিল হরে কৃষ্ণ করছিল, ও গান করছিল। আবার জানি না মাঝে মাঝে কি হচ্ছিল, হয়তো ওর প্রচুর ঘুম লাগছিল, তখনও কান্নাকাটি করছিল। দেখো আরতি দেখতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগছিলো। আর মনে হচ্ছিল না এখান থেকে বেরোতেই ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল না এখানেই থেকে যায়। এই দেখো সোনা বাবা যখন কান্না করছিল তখন আমি ওকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম। মাঝে মাঝে দেখো ও আবার নিজেও গান করছিল, আবার মাঝে মাঝে কান্নাও করছিল। আসলে ও তো অনেক ছোট বাচ্চা, আর এতটা রাস্তা জার্নি করে এসেছে, তাই ওর আর কিছু ভালো লাগছিল না। দেখো আমি ক্যামেরা করছিলাম বলে ও আমাকে ভেঙাচ্ছিল। দেখো সোনা বাবা দিদির কোলে বসে আছে, একবার বলছে দিদির কাছে যাবো, একবার বলছে দিদুনের কাছে যাবো, একবার বলছে পিপির কাছে যাবো, একবার বলছে মাম্মামের কাছে যাবো। ও মানে অসহ্য হয়ে গেছিলো ভেতরে, ও যে কী বলছিল ও নিজেই জানে না, কখন কার কাছে যাবে ও নিজেই জানে না। দেখো ভেতরে কত ভিড় আর এত গরম, দেখো আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। ওইদিকে মায়ের আরতিও শেষ হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি। দেখো এখন আমরা হোটেলের সামনে চলে এসেছি, এখানে ডিনার করব, তারপরে আমরা রুমে যাব। ওই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ, এইদিকে এই যে 5তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, হোটেলের নাম আমার ঠিক অতটা মনে নেই। ওইখানে ওই হোটেলটাতেই আমরা ছিলাম, একদম সামনে রাস্তার ওপারেই। হোটেলটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে যাই হোক ওই হোটেলটাতেই আমরা ছিলাম। এখানে এখন আমরা ডিনার করব, তারপরে আমরা রুমে চলে যাব। দেখো রাস্তাটা চারিদিকে দেখো, এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তাও দেখেছো কীরকম ভিড়। এটা হলো পরের দিন ভোরবেলা। আসলে যেদিন আমরা তারাপীঠে গিয়েছিলাম সেদিন পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে গেছিলো, তাই আমরা সেদিনকে আর পুজো দিইনি। পরের দিন ভোরবেলায় দেবো বলেই ঠিক করেছিলাম। আমরা সবাই 3টের সময় উঠে স্নান করে চলে এসেছিলাম মন্দিরের সামনে। এসে দেখি মায়ের মন্দিরটা ভোর 4টের সময় খোলে, তাই আমরা বাইরেই সবাই মিলে অপেক্ষা করছিলাম। দেখো 4টের সময় মন্দির খোলার পরে আমরা সবাই লাইনেই দাঁড়িয়েছিলাম। এখন ভোর 5:30 বাজে। সোনা বাবাকে ওইভাবে ঘুম থেকে তুলে এনেছিলাম বলে ও দেখো কোলে এইভাবেই ঘুমাচ্ছে। ওকে নিয়ে লাইনে দাঁড়াতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলো, মায়ের পুজো যখন দিতে এসেছি একটু তো কষ্ট করতেই হবে, তাই না? পুজো দিতে দিতে আমাদের 6:30 মতো বেজে গেছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে হোটেল খালি করে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে দেখো আবার আমাদের ট্রেন রামপুরহাট থেকে ছেড়েও দিয়েছে। আমরা সবাই এতটাই ক্লান্ত ছিলাম যে কেউ ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, সবাই প্রচুর ক্লান্ত ছিলাম। অনেকে তো সারা রাত ঘুমায়নি, কেউ আবার ঘুমিয়েছে ওই কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তাই কারোর মধ্যে আর সেই এনার্জি ছিল না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।